শালাই সেই দিন আমাকে কলেজে পিটিয়েছিল। এই নাম সবাই। শালারে আমি চক্কর দিলাম, তুই দিলি লেখা দিচ্ছে কবে? ব্যথা লাগছে, ভক্তি লাগছে। ডাক্তার সাহেব, আলিম আমাদের বন্ধুর কি অবস্থা? অবস্থা বিশেষ ভালো না। সিটি স্ক্যান রিপোর্ট দেখে আমরা শিওর হয়েছি ওর ব্রেন হ্যামারেজ হয়েছে। 24 ঘন্টার ভেতর অপারেশন করে মস্তিষ্কে রক্ত যদি বের করা না যায় তাহলে ও বাঁচবে না। তাহলে তাই করুন না ডাক্তার, দেরি করছেন কেন? এটা প্রাইভেট মেডিকেল কলেজ, এখানে আগে টাকা জমা না দিলে কোনো কিছুই হবে না। কত টাকা লাগবে বলুন তো? লাখ তিনেক তো লাগবেই। 3 লাখ? এত টাকা জোগাড় করা অসম্ভব ডাক্তার। এর চেয়ে কমে কিছু করা যাবে না ডাক্তার সাহেব। দেখো, নীলা আর সুমা আমার ছাত্রী। জি। ওদের খাতিরে যদি আমি আমার ফিসটা না নেই তাহলে যে খরচ হবে তা সরকারি হাসপাতালের চেয়েও কম। কিন্তু স্যার, এত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব নয়। সরি নীলা, আই এম আনডান। প্লিজ ট্রাই টু অ্যারেঞ্জ মানি। আলিমকে আমি মরতে দেব না। আমি যেভাবে পারি টাকা জোগাড় করবো। কি বলছিস তুই? একটা বার তুই চিন্তা করে দেখ নীরব, আলিম আমাকে বাঁচাতে গিয়ে নিজের মাথায় রডের বাড়ি খেয়ে হাসপাতালের বিছানায় আমার জায়গায় ও শুয়ে আছে। ওকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না। কিন্তু মারুফ, টাকা আসবে কোত্থেকে? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারি, যেভাবে পারি, টাকা আমাকে জোগাড় করতেই হবে। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা কেন? আমি তোকে 3 টাকাও দেবো না। বাবা, তুমি আমাকে মারো, কাটো, যাই করো, আমি বাধা দেব না। কিন্তু আমার বন্ধুটাকে তুমি মরতে দিও না বাবা। তুমি আলিমকে বাঁচাও। তুমি জানো আমাকে বাঁচাতে গিয়ে আলিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি জানি না, আর কিছু জানতেও চাই না।
তোর কথায় আমি আর কোনো কিছু করতেই রাজি না। করতে তোমাকে হবেই বাবা। সন্তান হিসেবে তোমার সবকিছুর উপর আমার হক আছে। না, নেই। যে সন্তান পিতাকে ত্যাগ করতে পারে সে সন্তান আমার কাছে মৃত। বাবা, 15 দিন আগেই সে মরে গেছে। ওগো, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি সালমা, আমার কোনো সন্তান নেই। আমি কোনো সন্তানকে 26 বছর লালন পালন করিনি। বাবা প্লিজ আমাকে ফিরিয়ে দিও না বাবা। না না, আমি কারো বাবা না, আমি কারো বাবা না। তুই বের হ আমার বাড়ি থেকে, বের হ। বাবা, আজ যদি ওই আলিমের জায়গায় আমি হাসপাতালের বেডে পড়ে থাকতাম তাহলে কি তুমি খুশি হতে? হ্যাঁ, খুশি হতাম। তোর মতো সন্তান বেঁচে থেকে কোনো লাভ নেই। যে সন্তান নিজের পিতার সাথে এমন দুর্ব্যবহার করে চলে যেতে পারে তার মরে যাওয়াই উচিত। ওগো, এ কথা বলো না। তাহলে আজ থেকে আপনি তাই ভাববেন মিস্টার শরীফ চৌধুরী। এই মারুফ যেমন 15 দিন আগে থেকে আপনার কাছে মৃত, আজ থেকে আপনিও আমার কাছে মৃত। যে মারুফ 15 দিন আগে বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিল সে আজ না হোক কাল ফিরে আসতোই। আর আজ যে মারুফ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তার লাশও কোনোদিন এই বাড়ির আঙিনায় আসবে না। মারো, যাস রে বাবা। না সালমা, যেতে দাও ওকে। 50,000 মাত্র কয়েকদিন আগে কিনেছি। আমি তো আগেই কইছি, দিলে দেন, না দিলে নাই। ঠিক আছে। তাইলে অহন জানগা। এ কি মারুফ, শেষ পর্যন্ত মোটরসাইকেলটা বিক্রি করে ফেললি? কি করব, টাকা তো কোথাও পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। সোমার বাবাকে বলে দেখি, ওর বাবা যদি লাখ 2 টাকা দিতে পারেন তাহলে আমরা আলিমকে বাঁচাতে পারবো। তাহলে এক্ষুনি চল। আরে আরে করেন কি, মালিক তখন আমি। ও সরি। চল দোস্ত। আমার কাছে তো এত টাকা নেই বাবা। আমার সমস্ত সঞ্চয় তো এই বাড়ির পেছনেই গেছে। লাগলে হয়তো 1010 আমি দিতে পারি। 10,000-এ কিচ্ছু হবে না আঙ্কেল, লাগবে 3 লাখ টাকা। তা না হলে আমরা আলিমকে বাঁচাতে পারবো না। সময় খুব কম আঙ্কেল। ও ফারুক, তোমার অফিস থেকে লোন নিতে পারবে না? অফিস থেকে এত টাকা কোনো দিন দেবে না আঙ্কেল। উল্টো টাকা চাইলে চাকরিটাই চলে যাবে। তাহলে উপায় তোমাদের একটাই, কাশেম, ক্লিয়ার কাশেম। ওরে বাবারে, কাশেমের কাছে যাবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? ওর কাছে গেলে যদি টাকা পাওয়া যায় তাহলে অবশ্যই যাব। ক্লিয়ার কাশেম টাকা দেবে ঠিকই, কিন্তু সময় মতো টাকা ফিরিয়ে দিতে না পারলে একদম ওসুল করে নেবে। সেটা পরে দেখা যাবে। আঙ্কেল বলুন কোথায় পাবো তাকে? আপনার টাকা দিয়ে দেবো কাশেম ভাই। দেবী তো বুঝলাম, কিন্তু ভুইলা যাতে না যাস তাই এই সিস্টেম কইরা দিলাম। 7 দিনে যদি না পাই তাইলে কাটুম আরেকটা আঙ্গুল, 14 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল, 21 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল, আর 1 মাসে না পাইলে পুরো হাত কেটে ফেলামু। আর যদি 1 বছরেও না পাই তাইলে সোজা মর্গে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবি। না ভাই, আপনার টাকা পৌঁছে দেবো, বিশ্বাস করেন। ঠিক আছে, এই মেরা দেশ কাহিনী কিরে বাট্টু? ভাই ওরা জামান সাহেব ভাড়াটিয়া, আপনার কাছে কিছু টাকা চায়। কত? ভাই 3 লাখ। বন্ধক রাখবে কি? মানে? বাসার দলিল নাকি স্বর্ণের গয়নাগাটি? বন্ধক রাখার মতো আমাদের কাছে কিছুই নেই। তাইলে আমার কাছে কোনো টাকা নাই, যা। কিন্তু ভাই টাকা না হলে তো আমাদের বন্ধু বাঁচবে না। দেখ, তোকে ভালো কথা কই, আমি সুদের ব্যবসা করে টাকা খাটাই, সুদ খাই, কিন্তু টাকা খাটাইতে হইলে আমার সিকিউরিটি লাগে। সোজা কথা, বাড়ির দলিল, ফ্ল্যাটের দলিল, আর না হইলে গয়নাগাটি। আর যদি কোনোটাই না থাকে তার সাথে আমি ব্যবসা করি না, যা। ভাই ভাই প্লিজ। আমার কথা শেষ। কি আর করবি বল, সম্পত্তি নেই, তার আবার দলিল। বুঝতে পারছি আলিমকে মনে হয় আমরা আর বাঁচাতে পারবো না। চোখের সামনে আমাদের বন্ধু এভাবে মারা যাচ্ছে, অথচ
আমরা কিছুই করতে পারছি না। আজ বুঝতে পারছি আমাদের মতো বেকার যুবকদের প্রত্যেকের ভাগ্যেই এমন মৃত্যুই লেখা। ভেঙে পড়ো না নীরব, অন্ধকার শেষে আলো আসবেই। কিন্তু আমাদের জীবনে আলো দেবে কে? কে দেবে বন্ধক রাখার মতো দলিল? এ নাও দলিল। দলিল? কিসের দলিল? কার দলিল? তুমি দলিল পেলে কোথায়? বাবার আলমারি থেকে চুরি করে এনেছি, হ্যাঁ? আমাদের বাড়ির দলিল। আপাতত এ দলিল বন্ধক রেখে তোমরা কাশেমের কাছ থেকে টাকা নিয়ে আসো, কি আল্লাহ! পরে না হয় টাকার ব্যবস্থা করে দলিল ফিরিয়ে আনবে। থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ দে, দলিল দে। এই খারা, টাকা নেওয়ার আগে হন, টাকা ফেরত দিতে হইব আমার 1 মাসের মধ্যে। যদি না দিতে পারোস 15 দিন পর দিতে হইব 4 লাখ টাকা। তাও যদি দিতে না পারোস তাহলে 1 মাসের মধ্যে ওই বাড়ির দলিল আমি খায়া ফেলাবো, মানে ওই বাড়িটা আমি দখল করব। তার আগেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। বলুন কোথায় সাইন করব? সাইন? সাইনটা কি করো? এই কাশেম ক্লিয়ার কাট কথা কয়, ক্লিয়ার কাট কাম করে। ওই সাইন ফাইন আমার লাগে না। কেন? আইসিইউতে আলিমের জন্য প্রতিদিন কত টাকা গুনতে হবে জানো? কত? প্রায় 12,000। সর্বনাশ! 1 সপ্তাহ গেলেই তো আরো 1 লাখ টাকা লাগবে। কিন্তু টাকা আর জোগাড় করা সম্ভব নয়। সোমা, কি করা যায় বলো তো? বুদ্ধি একটাই, ওকে বাসায় নিয়ে চলো। ওখানে আমি আর নীলা টাইম টু টাইম মনিটরিং করতে পারবো। শুধু ওষুধ কিনে দিলেই হবে। তোমরা দুজন সত্যিই পারবে? পারবো না কেন? কিন্তু ডাক্তার আলিমকে ছাড়বে তো? স্যারকে বোঝানোর দায়িত্ব আমার। এই ওষুধগুলো লাগবে, আমার ব্যবস্থা করো। কত টাকা লাগতে পারে? 1,000-2 তো লাগবেই, সাথে এগুলোও লাগবে। স্যার লিখে দিয়েছেন। সর্বনাশ, এ তো অনেক টাকার ওষুধ। নীরব, তোর কাছে কত আছে? 100 হতে পারে। ফারুক তোর কাছে? 200 হবে। আনোয়ার তোর কাছে? আমার তো ধান্দা পানি সব বন্ধ। কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। হালিমকে বাঁচাতে হলে ওষুধগুলো আনতেই হবে। এ কি করছো নীলা? কথা বলো না, এক্ষুনি এটা বিক্রি করে ওষুধ নিয়ে এসো। কিন্তু এভাবে কতদিন চালাবি তুই? জানি না, বাসায় গিয়ে কি করে ম্যানেজ করবে? সেটা বাসায় গিয়ে ভাববো। নীরব, তাড়াতাড়ি যাও। কিন্তু কোথায় যাব? আগে তো কখনো বিক্রি করিনি। তুই আমার সাথে চল, কোথায় বিক্রি করবি দেখিয়ে দিচ্ছি। চল। হ্যাঁ চল, চল না। ডোন্ট ওয়ারি দোস্ত, আমি তোকে মরতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব, কিন্তু আমি তোকে সুস্থ করে তুলবই।
এই নে। কত? মোট 500 আছে। এই নে 1000। মাত্র 7000। যাক, নিশ্চিত হওয়া গেল। অন্তত 4 দিনের ওষুধ খরচটা চলবে। শোন, তোরা কিন্তু আলিমের ওষুধের খরচের কথা চিন্তা করে সত্যিকারের খরচের কথা ভুলে গেলি। আবার কোন খরচ? খরচ তো একটাই, ক্লিয়ার কাশেমের খরচ। জমা খরচ না মিললে আমি মানুষ ক্লিয়ার করে ফেলাই। কাশেম? কে চমকায় গেলি কেন? মনে নাই 1 মাসের মধ্যে টাকা দিবি কইছিলি? দে আমার টাকা দে, আজ আমার ওষুধের দিন। ভাই, 1 মাস চলে গেছে, কিন্তু টাকা তো নাই। নাই? আমার টাকা নাই? আমার টাকা ভালো নিলে মেরে ফেলাবো। আমাদেরকে আর কিছুদিন সময় দিন। আমি আগেই কইছি আমার সময় দনের সিস্টেম নাই। দে আমার টাকা দে, আর নাইলে তখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খবর দে। এই কাশেম, এসব কি হচ্ছে? বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। বাড়াবাড়ি না করলে তো আপনার বাড়িটাই যাইব গা। এই কথা আপনি জানা নাই? আমার বাড়ি? আমার বাড়ি মানে? ও মা, আপনি দেখি কিছুই জানেন না। আরে আপনার বাড়ির দলিল জমা রেখেই তো ওরা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা আনছে। কি? আমার বাড়ির দলিল? এই বাড়ির দলিল? 15 দিনের মধ্যে আমার টাকা ফেরত না পাইলে আমি এই বাড়ি দখলে লয়ে এলাম, আর তখন আপনি মাইয়ারে লয়ে আপনি রাস্তায় যায় বলবেন। আম্মা অ্যাক্টিং শুরু করছে, অ্যাক্টিং। কোন অ্যাক্টিং এ কাম হইব না কইলাম। আমার সাফ কথা, 15 দিনের মধ্যে আমার টাকা দিবি, আর নাইলে বাড়ির কথা ভুইলা যাবি। আর যতক্ষণ আমার টাকা না দিবি আমি তখন শান্তিতে থাকবার দিব না। এই পোলা পাই চল। আঙ্কেল বসেন। আরো কাশেম নিয়ে আয়। আমি যাচ্ছি। বাবা, বাবা। ইসিজি রিপোর্ট বলছে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবে। এই যে প্রেসক্রিপশন। 80 সময় চিন্তা করো না, এটা ধরো। নীরব, তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল বলে আমি তোমার হাতে বাড়ির দলিল তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারলে না। আমাকে ক্ষমা করে দাও সুমা। বিশ্বাস করো, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আলিমের ওষুধের টাকা জোগাড় করাই আমাদের জন্য কষ্টের। আর ক্লিয়ার কাশেমের টাকা জোগাড় করবো কি? আমার বাড়িটা গেল। আমার মেয়ের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আমি আমার বাড়ির দলিল ফেরত চাই। যে দলিলের কারণে আমার বাবা মরতে বসেছে, সেই দলিল ফেরত চাই। তোমরা আমাকে আমার বাবার জীবন ভিক্ষা দাও। টাকা রোজগারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সবকিছুই তো আমাদের শেষ। এমন কোনো সম্পদও আমাদের নেই যে সম্পদ বিক্রি করে আমরা কাশেমের টাকা শোধ করতে পারবো। কাশেমের এই ঘন্টায় ঘন্টায় ফোন যে কি জ্বালাতন, মনে হয় এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। আর ভাল লাগে না। সব দোষ তোদের। কে বলেছিল এই শালা কবির জন্য কষ্ট করতে? বাজে কথা বলবি না আনোয়ার। শোন, তুইও আলিমের জায়গায় থাকতে পারতি, আমিও থাকতে পারতাম। আজকে যদি আমি এভাবে অসুস্থ হতাম, তাহলে কি তোরা আমাকে এভাবে ফেলে চলে যেতি? তা হয়তো যেতাম না, কিন্তু ওর জন্য কষ্ট করার কোনো মানে আছে? এভাবে আমরা তো আর পারছি না। কাশেম আবার ফোন করেছে, বল ব্যবস্থা হচ্ছে। জি জি, কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হচ্ছে। ইনশাল্লাহ 15 দিনের মধ্যেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। জি জি জি। এই শালা, 15 দিন যে বললি, কোত্থেকে টাকা আনবি? কে দেবে তোকে টাকা? ইচ্ছে করছে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা ছিনিয়ে আনি, না হয় ব্যাংক ডাকাতি করি। ডাকাতি করতে হবে না, আমার কাছে আইডিয়া আছে। চাইলে ব্যাংক ডাকাতি না করেও তুই টাকা অ্যারেঞ্জ করতে পারবি। কি করে? তোদের সিকিউরিটি কোম্পানির দায়িত্ব ব্যাংক থেকে ব্যাংকে টাকা নেয়া। সেই টাকা লেনদেনের সময়
যদি তোদের ড্রেস পরে আমরা ব্যাংকের ভিতর থেকে একটা ব্যাগ সরিয়ে ফেলতে পারি তাহলে তো টাকার প্রবলেম সলভ হয়ে গেল। তোর মাথা খারাপ হয়েছে? তুই জানিস তাহলে আমার চাকরি যাবে। আরে রাখ তোর চাকরি, টাকা না হলে যাবে দুটো জীবন, আলিমের জীবন আর সোমার বাবার জীবন। টাকা দিতে না পারলে কাশিম আমাদের সবাইকে খুঁজে বের করে কুচি কুচি করে কাটবে। এখন তুই বল কোনটা তোর কাছে ভালো মনে হয়? মারুফ, তুই আনোয়ারকে কিছু বলছিস না কেন? ও কি বলেছে শুনেছিস? ও বলছে ব্যাংক থেকে টাকা চুরি করতে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। মারুফ, তুইও? মারুফ ঠিকই বলেছে, যদি ব্যাংক ধরতে পারে তাহলে সমস্যা, কিন্তু না ধরতে পারলে নো প্রবলেম। তাছাড়া সিকিউরিটির লোক তো আরো থাকবে। দেয়ার ইজ নো রিস্ক। তা অবশ্য নেই। আচ্ছা দোস্ত, একটা ব্যাগে কত টাকা থাকে? কম করে হলো 10 লক্ষ। সেই টাকা দিয়ে সব লোন শোধ করে আলিমের চিকিৎসাও হবে। প্রয়োজনে 4 জনে মিলে একটা ফাস্ট ফুডের দোকানও দিতে পারবো। কোনো 4000 টাকা বেতনে চাকরি করতে হবে না। মনে হচ্ছে আনোয়ারের বুদ্ধি শোনা ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। শোন, তুই জানিস সিকিউরিটির গাড়ি কয়টায় কোন ব্যাংকের সামনে যাবে, তুই জানিস কয়জন যাবে। আমাদের দায়িত্ব হবে সিকিউরিটি ফার্মের ড্রেস পরে ব্যাংকের ভিতর ঢুকে একটা টাকার ব্যাগ বের করে আনা। কিন্তু সমস্যা একটাই, ড্রেস। সিকিউরিটি ড্রেস ম্যানেজ করবে কিভাবে? ড্রেস কোনো সমস্যা না, আমি জানি ড্রেস কিভাবে আনা যাবে। হ্যালো সোনিয়া, সাবধান। চল চল ভিতরে চল। কি রে, কোথায় আনলি? এই জায়গায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা কোথায়? সবই তো খালি। ফারুক, টাকা কোথায়? আজকের তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর। 13 কোটি টাকা ডাকাতি করার পর পুলিশ ব্যাংকের ভেতর থেকে 4 ডাকাতকে গ্রেফতার করেছে। নীলা, রুবি, নীলা, রুবি, আরে এদিকে এসো। কি হয়েছে? দেখো দেখো, সেই ছিনতাইকারীটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এই, চেপে দাও। দেখো, একেই বলে চোরের 10 দিন,
আর গেরস্তের একদিন। এবার বুঝবে বাচ্চাদন ব্যাংক ডাকাতির মজাটা। পুলিশ ডিপার্টমেন্টের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক ডাকাতির আসামি মারুফ, নীরব, ফারুক ও আনোয়ারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করল। নীলা, বিশ্বাস করো, আমরা কেউ ব্যাংক ডাকাত। আর একটা কথাও বলবেন না। এতদিনে আমি বুঝতে পেরেছি আমি মানুষ চিনতে ভুল করেছি। আজ বুঝতে পারছি সেদিন যে মারুফ আমার বাবার সবকিছু চিন্তাই করেছিল সেটাই ছিল আপনার আসল পরিচয়। আর আমার সাথে প্রেম ভালোবাসা পুরোটাই ছিল আপনার নাটক। ঠিক করেননি। বল টাকা কোথায়? বল টাকা কোথায়? বল টাকা কোথায়? বল! বললাম তো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা ব্যাংকে ঢুকে দেখতে পেয়েছি ব্যাংকের ভল্ট আগে থেকেই খালি। বিশ্বাস করুন, আমরা জানি না, আমরা কেউ টাকা নেই নাই। জানিস, তোরাই জানিস, তোরাই ডাকাতি করেছিস। ডাকাতি করার সময় খুন করেছিস ব্যাংকের কর্মচারীদের। না না, খুন করিনি। না, তোদের বাকি সাথীদের নাম বল। টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে ঠিকানা বল, ঠিকানা বল। আমাদের মেরে ফেলতে পারেন, আমরা ডাকাতি করিনি, আমরা নির্দোষ। নির্দোষ? হ্যাঁ, তোদের আদালতে চালান করলেই সব তথ্য বের হয়ে আসবে, সব তথ্য বের হয়ে আসবে। হে আল্লাহ, আমাদের কি সারা জীবন এই অন্ধকার সেলেই থাকতে হবে? সব দোষ আলিমের। ওর জন্য আজ আমাদের সবাইকে জেলে ভাত খেতে হচ্ছে। বাজে কথা বলবি না। আলিম আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। আলিমের কেউ নেই বলে ওকে রাস্তায় ফেলে দেব মৃত্যুর মুখে। কিন্তু আমাদের মৃত্যুর মুখে ছেলে দিল কে? কে আমাদের ফাঁসিয়ে ব্যাংকের সমস্ত টাকা ডাকাতি করে নিল আর আমাদেরকে বানালো ব্যাংক ডাকাত। কি করছিস? তুই আমাকে মারছিস কেন? আরে আমি কি করব? আরে আমি মারছিস কেন? আরে আমি কখন কি করেছি? আমাকে পারো। শোনে না, সব দোষ ওর। মানুষের সাথে ফটকাবাজি করে সারা জীবন নিজের পকেট গরম করেছে ও। আমাদের সাথে চিটিং করলে ও করেছে। এই বল, টাকা কোথায় রাখিস বল। হ্যাঁ, আমি করেছি। আমি ফটকাবাজ ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য আমি ফটকাবাজি করি। আমি তার সাথে ফটকাবাজি করি যার অনেক আছে, কিন্তু নিজের বন্ধুদের সাথে ফটকাবাজি করা বা বেইমানি করার লোক আমি নই। তাছাড়া আমি কখন ব্যাংক ডাকাতি করলাম? আমি তো সারাক্ষণ তোদের সাথেই ছিলাম। তোদের কাছ থেকে আমি কখন আলাদা হয়েছি? ঠিক বলেছিস। ফারুক, এর বাচ্চা, তুই জানতি সিকিউরিটি কখন টাকা আনবে, কখন নেবে। তুই জানতি সিকিউরিটি কখন ব্যাংকে ঢুকবে। তুই জানতি আমরা কখন ব্যাংকে যাব। তুই আমরা যাবার আগেই ব্যাংক খালি করেছিস। তুই বেঈমান। ওকে ছাড়। কেন ছাড়বো না?
ওর জন্য আমাদের সবার জীবন অন্ধকার হয়ে গেছে। আমি ওকে চাইবো না। বিশ্বাস কর মারুফ, আমি কাউকে ভাড়া করিনি। না মারুফ, ওর কোনো কথাই বিশ্বাস করবি না। ও সব জানতো। হ্যাঁ জানতাম, আমি তোদের সবার কথাই জানতাম। আর জানতাম বলে আমার বাড়িতে তোদেরকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। কোনোদিন কোনো কিছুর জন্য তোদের উপর রাগ করিনি। আর সেই ব্যবহারের প্রতিদান দিলি তোরা। ভালো, খুব ভালো। আজ তোরা যে ব্যবহার করলি, এরপর পৃথিবীতে কোনো বন্ধুর বিপদে আসবে না। দোস্ত, সবার পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। মারুফকে তুই ক্ষমা করে দে। সরি দোস্ত, তোর প্রতিদানের কথা আমরা কোনোদিন ভুলিনি, ভুলবো না। দোস্ত, এই বিপদের সময় মাথা ঠিক নাই, এই জন্যই তো আমার ভাইয়ের মতো বন্ধুদের আমি সন্দেহ করছি। এই হাত দিয়ে মেরেছি আমি। এই হাত আমি কি করবো? এই হাত আমি কিছুই মনে করিনি। কিচ্ছু মনে করিনি। কে ওখানে? কে আপনি? কি চান? নাম আমার কমল। আমি জানতে চাই তোমরা কি জেলে পয়সা মরতে চাও নাকি দুনিয়ার আলো বাতাস খাইতে চাও? হ্যাঁ চাই। আমরা সবাই মুক্ত হতে চাই, মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাই। তোমরা চাইলে ব্যবস্থা করতে পারি, কিন্তু তার লাইগা টাকা খরচ করতে হইব। টাকা? কত টাকা? বেশি না, তোমাগো কাছে যা আছে তার অর্ধেক দিলেই চলবো। কিন্তু আমাদের কাছে তো মানি ইজ নট আ প্রবলেম। কিন্তু বাঁচাবে কে? বাঁচাইবো এই শহরের ডন মাফিয়া। বারিধারা মৌজার 119-120 নম্বর দাগের আমিনুল ইসলামের মালিকানাধীন 2 একর জমির নিলাম শুরু হচ্ছে। সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,30,000 টাকা। বলুন এবার আপনাদের দাম বলুন। 2 কোটি। 2 কোটি 1, 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 1, 4 কোটি। 4 কোটি 1, 4 কোটি 2, 5 কোটি। 5 কোটি 1, 5 কোটি 2। আমি আসার আগেই নিলাম শেষ, তা কি করে হয়? আমি এসে গেছি। নিলাম আবার নতুন করে শুরু হবে। আরে আরে, চুপচাপ বসেন মিয়া। উনি কে জানেন? ওনার নাম মাফিয়া। ওনার উপর কথা বললে উপর থেকে 6 ইঞ্চি নামিয়ে দেবে। বাড়িধারার এই 2 একর জমির জন্য আমার দাম 1 করোড়। না স্যার, ভাই ডাক উঠেছে 5 কোটি। 1 করোড় 1 করোড় 2, 1 করোড় 3।
দেখা করার ব্যবস্থা কর। কালকের মধ্যে আমি ওদের সাথে জেল হাজতে দেখা করতে চাই।